বাইরে বলেছে বাড়ি নাই পালাইছে, এটা তো আমি জানি না, আমি এটা কেমনে করবো, বাড়িতে লোক পাঠাইছি পাই না। হচ্ছে মোহাম্মদ জিন্নাহ, পিতা হযরত আলী। আর বিবাদী হচ্ছে যে আছেন এই যে। তারপরে 2 নম্বরে বিবাদী হচ্ছে বকুল, মোহাম্মদ বকুল আছেন উনি? একটু সামনে আসেন। আর 3 নম্বর হচ্ছে মোহাম্মদ মান্নান খান, উনি নাই আছেন? 4 নম্বর আমিনুল খান। 21 তারিখে আমরা আসছিলাম এই বিষয়টা নিয়ে যে আপনাদের নামে একটা অভিযোগ হয়েছে। আমরা অলরেডি চলে আসছি এবং আপনাদের নলেজে দিয়েই আসা হয়েছে। এই বিষয়টার আসলে সত্য তথ্যটা উদ্ঘাটন করে সমস্যাটার সমাধান করার জন্য সেক্ষেত্রে সবারই যেহেতু কোর্টের মামলা আছে, যেহেতু কোর্টের উঠতে কিন্তু কেউ না, ঠিক আছে? একটা কথা বলুন। বলো। আপনি বলছেন কোর্টে মামলা আছে, আমি মেনে নিলাম কোর্টে মামলা আছে। কতটুকু জায়গার মামলা আছে? হ্যাঁ, কতটুকু জায়গার মামলা আছে? এটা কতটুকু জায়গা মামলা আছে বাদী শেষ আছে, বাদীরাই বলবে। দশটা মুরব্বী আছে, অবশ্যই কে করে না কে করে খাইতেছে এটা শনাক্ত করবে, যাই ক্লেম করছে যে বাদী। এই জমি প্রায় 60 বছরের ঊর্ধ্বে তার পূর্বপুরুষেরা হারাইছে, বিক্রি করে হারায়, এমনি ছেড়ে দিচ্ছে দেখে হারাইছে। তারপরে বিভিন্ন জায়গাতে এটা হস্তান্তর হয়েছে। এই হস্তান্তর খোঁজ করে এই তো সিলের জমি বাইর করার দায়িত্ব বাদী, কোথায় কিভাবে আছে, কার দখলে আছে, এটা তো আমরা যারা মাতবর হিসেবে আইছি আমাদেরও দায়িত্ব না। আপনারা যা অফিস থেকে আসছেন এটা দরখাস্ত বলে আপনাদের এটা আমি পূর্ণাঙ্গ দায়িত্ব আছে কিনা এটা মানে প্রয়োজন মনে করি না। উনি যদি যতক্ষণ পর্যন্ত এটা শনাক্ত করে না দিব ততক্ষণ পর্যন্ত আমরা বিচার দিতে পারতেছি। আমি অবশ্যই সুযোগ সুবিধা নিব, কেননা ওই যে এমনিতে শুক্রবার সবারই সময়ের সংকট এবং সবারই সময়ের মূল্য আছে। আপনারা গণ্যমান্য যারা আছেন সবারই সময়ের মূল্য আছে। তো সেই সুবাদে আগে বাদীরে জিজ্ঞাসা করি উনি কতটুকু জানে। 1 একর 49টা কার কার কাছে আছে ওনার জানা মতো। ওনাদের বাদী পক্ষ বিধানের জন্য একটু আমি আছি এদের নিচে মুসাম্মদ ফরিজান বিবি গ্রহিতা, মূল মালিক খবিজান বিবি এক মহিলার নামে বিক্রি করে ফেলা। জমি কতটুকু? ওই যে মান্নানের মাও দাদি জমি কতটুকু? আচ্ছা রাজি করেন বিক্রি করে ফেলা যায়। তো সিদ্ধান্ত লেখেন এই দলিলের কোন বিচারের আওতাভুক্ত না, এটা কিন্তু এখতিয়ার, এটা কোনো আইনও সাপোর্ট করে না, কোনো বিচার সালিশও সাপোর্ট করে না। এমন অবস্থায় ভাইয়েরা সম্মানীয় ব্যক্তি সুদূর আদার ডিস্ট্রিক্ট থেকে এত দূর পর্যন্ত যে আসছে সেটা একটু একটা ন্যায় বিচারের আশা। ওনারা কোনো পক্ষ নিয়ে আসে নাই বা পক্ষমূলক কোনো কথা বলে, ওরা গরিব মানুষ, আর গরিব মানুষ ড্রাইভার হইল 5 খাতার সম্পত্তির মালিকই হইল। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে নালিশ করে যা আমার এটা জানার প্রয়োজন আছে, জমি তো যায় না বা বেদখল করে না, এমত অবস্থায় আমরা যারা খরিদ্দার হিসেবে আছি এই নালিশি ভূমির উপরে দয়া করে উনাদের ওরা বুঝে না, বুঝলেও বুঝে না আমরা কিভাবে জমি হারাইলাম। আমার দাদা বেচা নাই, আমার বাপ বেচা নাই, আমার বউ বেচা নাই। এই অনুরোধে ওর একটু সহযোগিতা করার জন্য, আদালত থেকে মুক্তি পাওয়ার জন্য দয়া করে যারা যারা গ্রহীতা আছেন যতটুকু সম্ভব কাগজ করা দেখাবেন, দেখাইলে আসলে আমি খুব সন্তুষ্ট। এটা কি করে? এটা যদি দলিল যথাযথভাবে দেখাইতে পারেন
আদালতে মামলা চলার কারণ আছে? মামলা তুলে অগর মামলা ওরা তুলে এমনি তুলনা লাগবে না, এমনি এমনি বেগেট হয়ে যাবে, এমনি বেগেট হয়ে যাবে। কইছি না না কথা বলছি না আমি? না সিভিল মামলা বেকার হবে। তুলে ফেলালে অসুবিধা নেই, ওরা মামলা তুলে লাইলে সমস্যা নাই তো। যেহেতু অসুবিধা নেই। ওরা মামলা করবে এখানে প্রকাশ্যে দেখতেছি আমার দাদা পুরো বছর বিক্রি করে খাই গেছে, ওর পুরো আমি কেন 10 টাকা খরচ করতে যাবো? আচ্ছা আমি যদি নানাদের না যদি দাবি না থাকে তাইলে কি পারের দিন এই জমিটা মাইফে দিয়ে আনতে জি, আপনার নাম? আমার নাম ডাক্তার আলাউদ্দিন। এখানকার যে বিবাদী আপনার কি হয়? চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনি তো ওই মিটিং এ ছিলেন যখন আমরা সকালবেলা বসছিলাম জুমার নামাজের আগে। জি ছিলাম। ওই সময় যে আলোচনা হয়েছিল এটা তো আপনি শুনছেন কোনটা? যে জুম্মার আগে যে জায়গা নিয়ে যে বসা হইলো, যে ওনাদের ওখানে 90% জায়গা বের হলো আর বাকিটা জুম্মার নামাজের পরে বসে 29% জায়গাটা মাপ যোগ করে আমাদের বের করে দিবে, এটা তো আপনি জানেন। জি। তো জুম্মার নামাজের পরে আমরা বসলাম, এটা আপনার মন্তব্য কি? আপনি শুনছেন এটা? না আমি শুনছি। আপনি ছিলেন ওই জায়গায়? জি। জি। এখন লাঞ্চের পরে তো আপনি যান নাই জুম্মার পরে? না আমি দোকান না, খুলছি। ওখানে যান নাই, আপনি দোকান খুলছেন। তো ওনারা কিন্তু আসে নাই। ওনারা না আসাতে আমরা 2 ঘন্টা যাবত, প্রায় 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি ওইখানে, এবং না আসার পরে উপস্থিত সকলের স্বাক্ষর নিছি, এবং তৃতীয় পক্ষের একজন মোহাম্মদ হেলাল উদ্দিন ওনাকে পাঠানো হয়েছিল ওনার বাড়িতে কাউরে পাই নাই। এটা কি আপনি এ ব্যাপারে কিছু জানেন? না এই ব্যাপারে আমি জানি না। ধন্যবাদ। উনি কোনো কিছু জানেন না। আজকে সকালবেলা আসার পরে এই যে একটা বিচারে বসছিলাম, আক্তারুজ্জামান এবং অন্যান্যরা যারা বসছিলাম, আপনিও ছিলেন সেখানে? হ্যাঁ ছিলাম। আচ্ছা, তো আমরা যখন ছিলাম ওনারা জমি কাগজপত্র দেখানোর পরে 149% জায়গার ভিতরে 90%-এর কাগজপত্র দেখাইছিলেন, এবং পরবর্তীতে 33%-এর একটা ঝামেলা সহ কাগজ দেখাইছেন, তারপরেও বাকি থাকে 29%। এরকম একটা কথা হয়েছে, আপনি জানেন? আমি তো তখন ছিলাম না, এই কথা জানো, তখন তো আমি ছিলাম না। আপনি কয়টা বাজে আসছেন? আমি মনে করেন জানারা কাগজ দেখলেন তখন আমি এসে পড়ছি। আলোচনা হয়েছে এটা তো আলোচনা জানি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ধন্যবাদ। আমার নাম রেহান আলী। আপনার নাম রেহান আলী? রেহান আলী, আপনি এই এলাকারই বাসিন্দা? এই এলাকার বাসিন্দা। আপনি ওই বিচারে ছিলেন? আর ছিলাম, 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত ছিলেন? ছিলাম আর কি। আচ্ছা, ধন্যবাদ। উনি 12টা 12:30 পর্যন্ত ছিলেন। আজকে 17 তারিখ, আজকে সকালবেলা আসছিলাম। আপনি জানেন এই বিষয়টা? সকালে আইসেন জানি। এটা জানেন? আচ্ছা, এখানে বাদী বিবাদী নিয়ে আমরা যে বসছিলাম এটা জানেন? জানি। জি, ধন্যবাদ। আপনার নাম? আরশউদ্দিন। আপনি কি এই এলাকারই বাসিন্দা? এলাকার বাসিন্দা। আমরা যতক্ষণ ওইখানে ছিলাম আপনি কি ততক্ষণই ছিলেন? জি, ওই পন্থে আসছিলাম। আচ্ছা, তাহলে আমরা যে 149% জায়গা নিয়ে আলোচনা করলাম এবং উনি 90% জায়গার কাগজ দেখাইলো, এবং পরবর্তীতে আরো 33% কাগজ ভেজাল কাগজ হলেও দেখাইছেন, জি, কিন্তু 29% জমির কাগজপত্র দেখান নাই, না এটা জানেন? হ্যাঁ এটা জানি। আচ্ছা, তারপরে যখন আমরা 29% জায়গার বের করার জন্য বললাম, উনি বললো ওটাতে আমার কোনো দাবি নেই। উনি কি বলছে? যে ওয়ানি আমার দাবি নেই, আমার 90% এটা পাইলে আমরা খুশি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে যখন বলা হলো যে তাহলে ওই জমিটা আপনি বের করে দিবেন কখন, উনি কি বললো? যে নামাজের পরে, হ্যাঁ নামাজ পরে। এটা কি আমার শেখানো কথা না আপনি বললেন? না, ওরা ওনা কইছে, ওইখানেই বলছে? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। আক্তাররা বলছে। আক্তারুজ্জামান বলছে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা অনেক ধন্যবাদ। 17 তারিখ শুক্রবার সকালবেলা 9টার দিকে আমরা একটা মানে বিচারের জন্য বসছিলাম, মানে উভয়ের কাগজ দেখে শুনে, বাদী বিবাদী পক্ষের কাগজপত্র দেখে শুনে একটা সুষ্ঠু তদন্ত করার জন্য আসছিলাম। এই ব্যাপারটা কি আপনি জানেন? হ্যাঁ, ওই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। আপনি উপস্থিত ছিলেন? ছিলাম। কতক্ষণ পর্যন্ত ছিলেন? ঘন্টা খানেক মানে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ ছিলেন? ছিলাম, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওই মিটিংয়ে 149% জায়গা নিয়ে কথা হয়েছিল, এটা আপনি জানেন? 149, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ।
এরপরে ওনারা কাগজপত্র দেখাইছে 90%। এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা এটা বলছে। বলছে কে বলছে এটা? এটা আখতারুজ্জামান ভাই, উনি 3টা দলিলে 90% জমি দেখাইছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এরপরে 33% জমি যেটা দেখাইছে ওটা কাগজপত্রে একটু ঝামেলা ছিল এবং বাকি কাগজ উঠানোতে উনার একটু সময় লাগবে এই কথা সময় চাইনি ছিল, বলছিলেন উনি? হ্যাঁ, একটা কাগজের জন্য সময় লাগবে এটা বলছে। হ্যাঁ বলছে। বলছে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে বাকি যে 29% থাকে এই জমিটা কিভাবে বের করে দিতে চাইছিল উনি, আপনি জানেন? উনি বললো যে তাহলে আমার কাগজপাতি যতটুকু আছে এইটুকু আপনারা মাইপা দেন, অবশিষ্ট যে জমিটা থাকে এটা প্রতি আমার কোনো দায় দাবি নাই। ধন্যবাদ। এটা আপনি নিজের কানে শুনছেন? মিটিং কিন্তু আমি না, আরো অনেক লোকজনই তো ছিল, শুধু আমি না তো, তাই না? আচ্ছা, তারপর ওইটা মাপে ঝুঁকে লাঞ্চের পরে মাপ দেওয়ার কথা ছিল, এটা আপনি জানেন? নামাজ পড়ে। নামাজ বাদে মাপে দেওয়ার কথা ছিল, এটা তো জানেন? হ্যাঁ। আচ্ছা, নামাজের পরে যে আমরা আবার বসলাম এটুকু আপনি জানেন? না, তখন আমি তো দোকানে। আপনি দোকানে ছিলেন, আমরা যে ওইদিকে গেছি এটা তো দেখছেন? হ্যাঁ, ওইদিকে গেছেন, এটা আমি দেখছি। তা আপনি যখন দেখছেন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা বসেছিলাম এ যাবত। হ্যাঁ, তাই হবে আর কি। হ্যাঁ, 2 ঘন্টা। হ্যাঁ, যাবো তাই হবে। 1.5-2 ঘন্টায় আমরা ওনারে পাই নাই এবং কি ওনারে বাসায় খবর পাঠাইছি, তাও উনি আসেন নাই। এরপরে বাড়িতে লোক পাঠানোর পরে ওনারে বাসায় কাউরে খুঁজে পান নাই, ওনারে ফোন করা হয়েছে, তারপরে উনি আসেন নাই বিধায় আপনাদের এই। ঠিক আছে, এই বিষয়টা যে আপনারা আবার হয়তো গেলেন বাসায় খোঁজ খবর নিলেন, আমি তো দোকানে ছিলাম, ওইদিকে যারা ছিল হয়তো তারা বলতে পারবো বিষয়টা, তাই না? পরে বিষয়টা আর কি। পরে বসার কথা ছিল তো? বসার কথা ছিল, আর তারা বসছে কি না এই বিষয়টা আমি দোকানে, কিন্তু যারা ছিল তারা বলতে পারবো আর কি বিষয়টা। মিটিং এ পড়েছিলেন? আমি পরে আচ্ছা, ধন্যবাদ আপনারে। জি, আপনার নাম? আমার নাম তো আসলে আইডিতে বাকিবুল্লাহ খান, বিপুল নামে আমি পরিচিত। বিপুলই আমাকে সবাই চিনে, এই এলাকায় বিপুল নামে আমি পরিচিত। আচ্ছা, ধন্যবাদ। আমরা যে আজকে সকালবেলা আসছি এটা আপনি জানেন? জি জি। আমরা যে ওইখানে মিটিং এ বসছিলাম এটা আপনি জানেন? জি লাঞ্চের আগে মিটিং এ যে কথা হয়েছিল, সে লাঞ্চের আগে যে আমরা বিচারে বসলাম ওইখানে কথা ছিল যে লাঞ্চের পরে বাকি 29% বুঝাই দিবে মাপযোগ করে, এটা কি আপনি জানেন? জি একটু জোরে বলেন। জি জি আপনি জানেন? তো লাঞ্চের পরে যখন বসলাম তখন কি আপনি ছিলেন? ও, লাঞ্চের পরে আপনি ছিলেন না? জি না। হ্যাঁ, আমরা আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা থেকে আসছিলাম। আজকে 17 তারিখ, রোজ শুক্রবার। এখানে আসছিলাম জিন্না, পিতা হজরত আলী, মাতা মোসাম্মদ ফুলমালা, সাংচিনিতলা, পোস্ট হরিপুর, থানা মেলান্দহ, জেলা জামালপুর। তো এখানে আসে বিচারের মাধ্যমে যে বাদী পক্ষ বিচারে ছিল, কিন্তু বিবাদী পক্ষ কেউই মানে শেষ পর্যায়ে কেউই ছিলেন না। তো উনি নিতান্তই একজন গরিব মানুষ এবং দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি, যে খালপাড়ের বাড়িটা, এই সেই বাড়ি। এই বাড়ির মধ্যেই উনি নিতান্ত কষ্টে দিন কাটাচ্ছেন। তো এটার সুষ্ঠু বিচারকল্পে, নিরসনকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করব ওনার যেন সুষ্ঠু বিচার পায়। আমরা এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ জিন্নার সেই 29 বিঘা জমির উপরে। আপনাদের আমি দেখাচ্ছি এই যে সেই 29 বিঘা জমি, যেটা বিগত 40 বছর যাবত যারা এই এলাকার বিভিন্ন প্রতাপশালী লোকজন আছে, ভুক্তভোগী যারা গরিবের সম্পদ মেরে খাচ্ছে। ইভেন এখানে যারা আছে আমার সাথে উপস্থিত আছে মোহাম্মদ জিন্নার মা। আমি তার কাছে কিছু জানতে চাই। আচ্ছা মা, এই জমিটা আজকে কত বছর যাবত এখানে এরকম দখল করে খাইতেছে? খাইতেছে 40-50 বছর। আপনারা কি কখনো এই সংক্রান্ত তাদের সাথে কোনো প্রতিবাদ বা কখনো কথাবার্তা সমাধানের চেষ্টা করেন নাই? যে করছি, তারপর কি হচ্ছে কি? না আঙ্গরে দহলি দেন আঙ্গরে দাওরাই আর খেতাই দিছে। কখনো কেমন হয়েছে আপনাদের মারতে আসছে, ভয় ব্যক্তি দেখাচ্ছে যে বাসায় থাকতে দেবেন এমন কিছু? তখন আমরা আঙ্গরে বাড়ি ঘর নেঙ্গে বাসায় বাসায় থাকছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন কথা বলবো এই জমির প্রকৃত মালিক মোহাম্মদ জিন্নার ফুপুর সঙ্গে। আচ্ছা ফুপু, এই ঝামেলাটা আজ কত বছর যাবত? 40 বছর। আমরা বাপ বললে দেই নাকি, কিন্তু নোটিশ আইছিল 3 বার। হেরাম করে আমার বাইরে চাষ দেন আমরা করে বুঝবার দেন আমরা ছোট আছিলাম। তারপরে মনে করেন যে 13 বছর বয়সে বিয়ে হয়েছে।
2 বাচ্চার মা হয়ে গেছে, 1 বাচ্চা হয়ে মারা গেছে, আর 1 বাচ্চা যখন পেট তখন আমার চাচারা কালু সরকার এরা হুইট দিয়ে আমার বাড়ি যায় সন্ধ্যার সময় 2 বোনের নিয়ে যায় আদালত, ওই যে 30% যে কবলা দিছি ওইটা কবলা দিছি, তারপর আমরা তোমরা জায়গা দেন ইনকে। তারপর আপনারা এই এলাকার 10 জন ময়মুরব্বী নিয়ে কখনো চেষ্টা করেন না সেটা সংশোধন করার জন্য? এটা করছে ওরা চাচি দেন ইনকে, আমরা তো বুঝি নিনকে, আমার চোখ নাই। কখন আপনাদের ভয় ভীতি বা মারার জন্য বাড়ির ভিতরে কোনো হুমকি ধামকি? জায়গা জমি না ছিল না, আমার এক ফুবু নিয়ে গেছিল তালুকদার বাড়ি, খালি তালুকদার মা আমার ফুবু, অবাক কষ্ট দিয়ে আমার ফুবু নিয়ে গেছিল উন্তন, আবার আমার বাপ মরার কালে কালুর বাপ মরতেছে তখন গাই নাই এক হয়েছে, ওইলে আমার জমিনের কোনো চাচি দেন ইনকে। আচ্ছা ধন্যবাদ। কথা বলবো আমরা জিন্নার বড় ফুপুর সঙ্গে। আচ্ছা ফুপু বলেন তো এই জমির সংক্রান্ত ঝামেলাটা আসলে কি? এই জমি নিয়ে মেলা বাপে মেলাই করছে, আঙ্গুর কোনো চাষ দেয় নাই, আমরা বলছি আর কইছে যে তোমরা জমিন পাবা না, ওগুলো তো আর আমরা পাইনি, ওরা ধনী মানুষ আমরা গরিব মানুষ। আপনাদের কখনো ভয় ব্যক্তি মারধর করার চেষ্টা, বাড়িতে হামলা লোকজন দিয়ে? বাইরে কইছে তোমার ওইলে কইলে তোমার খেদাই দিম, বাই তো গেছিল গে যায় বডাঙ্গা আসছিল, তাহার পরে ঘর ঠর কিচ্ছু দিছিল না, ই করে দিছে উৎসাহ করে দিছে। আপনারা কি প্রত্যেক সূত্রে পূর্বপুরুষের ওয়ারিশ সূত্রে কি এই সম্পত্তির মালিক আপনারা নিজেরা? নিজেরা আমরা ভাই এরা বোনেরা আর ওই যে আমার স্বাস্থ্য ভাই আছে এরা। ধন্যবাদ আপনাকে। কথা বলছি ওয়ারিশ সূত্রে এক নম্বর মালিক মোহাম্মদ জিন্নার সাথে। আচ্ছা জিন্না ভাই, আপনি তো দাবি করেন আপনার পূর্বপুরুষ ওয়ারিশ সূত্রে এই জমির মালিক আপনি, তো আপনি কি এই জমি কি দখল করে বা আপনি চাষাবাদ করে কি খেতে পারতেছেন না? না জি না, ওগুলো শক্তি টাকা কোনো কিছুই পারতাছি না। মিটিং দিয়েছিলাম গ্রামে কয়েকটা, মিটিং হারা উপস্থিত হয় না, কোনো জমিনে কোনো পাত্তা দেয় না, এবং কোনো মিটিংয়ে কোনো কাজপাতি দেখায় না, এবং আমি যদি জোর জুলুম করি তাহলে আমার মনে করেন থাহায় সমস্যা, হেরা লোক দিয়ে বই ঠই দেখা যে থাকলে পরে তোর সমস্যা হতে পারে না। আমি যেমন সব কিছু বিক্রি করি, ঘরবাড়ি বিক্রি করি, আমি ঢাকা গেছি। আপনি যে জায়গার মালিক আপনি দাবি করতেছেন, এই সংক্রান্ত কোনো প্রমাণ, এই জায়গার দলিল পত্র আপনার কাছে আছে কি? জি আমার কাছে কাগজ আছে, তো দলিল আছে, এই যে দলিল আছে, কোর্টের রায় আছে। মানে আপনি মামলাও করছিলেন? হ্যাঁ আমি মামলাও করছিলাম। দেখি একটু কোর্টের রায়ের কাগজটা একটু বের করেন দেখি। এই যে রায়ের কাগজ আছে। মানে আপনি কোর্ট থেকে রায় পাওয়ার পরও আপনি আপনার জমিতে দখলে যাইতে পারতেছেন না? কোনোদিন যাইতে পারিনি। সেটা কেন যাইতে পারিনি? এবার শক্তি আবার টেকা দিয়ে মনে করেন মাত ভরে করে থামা, আবার থানায় পুলিশ টেয়া দেয়, বিভিন্ন ধরনের টেয়া পয়সা ছিটে, সেগুলো টেয়া পয়সা আছে, আমার কোনো টেয়া পয়সা নাই, অর্থ খাড়া হুমকি দুমকি দেয়, এর জন্য বয়ে সুদনে গেছি আমি ঢাকা শহরে। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম মেনান্দ থানার জামালপুর জেলার মোহাম্মদ জিন্নার জায়গা সংক্রান্ত ভূমিদস্যুদের দখলদারে দীর্ঘদিন যাবৎ হ্যারাসমেন্ট হওয়া সেই চালচলনকর ঘটনা। যারা এই এলাকার অনেক প্রতাপশালী লোক আছে, ভয় বিপ্তি দেখে গরিব দুঃখী অসহায় জিন্নাকে ভয় দেখতে থাকে, জোরপূর্বকভাবে কোর্ট থেকে রায় পাওয়ার পরও সে তার জায়গায় দখলে যেতে পারতেছে না, ইভেন সে অনেক সময় তার বাড়িতেও থাকতে পারতেছে না এই এলাকার প্রতাপশালী লোকজনদের কারণে। তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আতঙ্কে দিন কাটায়।